হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি ভালো আছি। আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি কালকে যে অংশটা পড়েছিলাম তারই পরবর্তী অংশ শুরু করতে চলেছি। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। আমাদের শেষ পর্বে আমরা দেখেছিলাম যে বিশ্বভুবনেশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এরপর 16 অক্টোবর 30শে আশ্বিন 1312 রাখিবন্ধন হিসেবে দিবসটি পালিত হয়। ওই দিন সকল ঘরে অরন্ধন পালিত হয়। সকালে গঙ্গা তীরে অসংখ্য মানুষের হাতে কবিগুরু বেঁধে দেন রাখি। শোভাযাত্রার পুরো ভাগেও ছিলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরুর সঙ্গে রজনীকান্ত সেন, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, চারণ কবি মুকুন্দ দাস, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখের স্বদেশী গান, বিলাতি দ্রব্য বয়কট ও স্বদেশী চেতনা মিলিত হয়ে এক উন্মাদনা সৃষ্টি করে। অবশেষে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করে। এই ঐতিহাসিক আন্দোলনের পুরোভাগে ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, বিপিনচন্দ্র পাল, ব্যারিস্টার আব্দুল রসুল, লিয়াকত হোসেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রাজা সুবোধ মল্লিক, অশ্বিনী কুমার দত্ত, শচীন্দ্র প্রসাদ বসু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সখারাম গণেশ দেউস্কর প্রমুখ নেতৃবৃন্দ। মহাত্মা গান্ধী তার বিখ্যাত হিন্দ স্বরাজ প্রবন্ধে দক্ষিণ আফ্রিকা থেকে লিখেছিলেন, বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে মানুষের ইংরেজ সম্পর্কে ভয় ভেঙে গিয়েছিল। জেল, জরিমানা, হাঙ্গামাও লোকে উপেক্ষা করতে শিখল। বাংলায় যে আবেগ উদ্দীপনার সৃষ্টি হলো তা উত্তরে পাঞ্জাব আর দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই সময় জাতীয় রাজনীতিতেও চরমপন্থী মতের বিকাশ হতে থাকে। এই মতের নেতৃত্রয় লাল, বাল, পাল নামে পরিচিত ছিলেন। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল। তাঁদের সঙ্গে যোগ দিলেন অরবিন্দ ঘোষ। 1907 সালে সুরাট কংগ্রেস অধিবেশনে নরমপন্থী নেতৃবৃন্দ যথা দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখেল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সংঘাতে সুরাট কংগ্রেস পণ্ড হয়। যুগান্তর দলের অসাধারণ সংগঠক যতীন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সহায়তায় অস্ত্র সংগ্রহ করার জন্য তিনি তার সহযোদ্ধাদের নিয়ে 1915 সালের 9ই সেপ্টেম্বর বালেশ্বরের কাছে বুড়িবালাম নদীর মোহনায় সমবেত হন। কিন্তু তাঁদের পরিকল্পনা জানতে পেরে চার্লস টেগার্টের নেতৃত্বে পুলিশ বাহিনী উপস্থিত হলে প্রচণ্ড সংঘর্ষ হয়। বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন। বাঘাযতীন পরদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধৃত মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন দাশগুপ্তের ফাঁসি হয়। জ্যোতিষ পালের যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু তিনি উন্মাদ অবস্থায় বহরমপুর জেলে মারা যান। বাঘাযতীনের সহকর্মীদের মধ্যে ছিলেন যাদুগোপাল মুখোপাধ্যায়, উত্তরকালে মানবেন্দ্র রায় নামে খ্যাত নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ভূপতি মজুমদার, অমরেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ বিপ্লবী নেতৃবৃন্দ। যুগান্তর দলের অপর বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু 1912 সালের ডিসেম্বরে দিল্লিতে বড়লাট হার্ডিঞ্জকে হত্যা করার পরিকল্পনা করেন, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। তিনি আত্মগোপন করেন এবং 1915 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ফৌজে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন। বিশ্বাসঘাতকতার ফলে এই পরিকল্পনাও ব্যর্থ হয়। তিনি ছদ্মবেশে ওই বছরের মে মাসে জাপান চলে যান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে গঠিত আজাদ হিন্দ ফৌজের প্রথম সর্বাধিনায়ক ছিলেন। 20-এর দশকে ভারত এবং বাংলার রাজনীতিতে মহাত্মা গান্ধী ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আবির্ভাব ঘটে। মহাত্মা গান্ধী 1914-15 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে চম্পারণে কৃষক আন্দোলন শুরু করেন। কংগ্রেস দলকে আপামর জনসাধারণের কাছে তিনিই উন্মুক্ত করে দেন। গান্ধীজির নেতৃত্বে সারা দেশে বিপুল গণজাগরণ সৃষ্টি হয়। তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করে হিন্দু মুসলমান ঐক্য সুদৃঢ় করেন।
1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনতার ওপর নারকীয় গুলিবর্ষণ করা হয়। অসংখ্য মানুষ নিহত হন। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। 1921 সালে কংগ্রেসের আহ্বানে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়, কিন্তু জনতা গোরখপুর জেলার চৌরি চৌরা থানা পুড়িয়ে দেওয়ায় গান্ধীজি হিংসার প্রাদুর্ভাব হয়েছে বলে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সময় তাঁর ব্যারিস্টারির বিপুল অর্থ উপার্জন হেলায় ত্যাগ করেন। তিনি নিজের বাড়ি দেশ সেবার জন্য দান করেন। তার পত্নী বাসন্তী দেবী ও বোন উর্মিলা দেবী ছিলেন প্রথম মহিলা আইন অমান্যকারী। তাদের গ্রেফতার করা হয়। দেশের মানুষ চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলে অভিহিত করেন। কারারুদ্ধ হওয়ায় তিনি 1921 সালে আহমেদাবাদ কংগ্রেস অধিবেশনে যোগ দিতে পারেননি। 1922-এ গয়া কংগ্রেসে তিনি সভাপতি হন। পরবর্তীকালে তিনি মতিলাল নেহেরু ও বিঠলভাই প্যাটেল স্বরাজ্য দল গঠন করার সিদ্ধান্ত নেন। তারা সিদ্ধান্ত নেন যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অনুযায়ী গঠিত প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রতিনিধি সভায় অংশ নেবেন ও তার মধ্য থেকে বিদেশি শাসনের প্রতিবাদ। সুভাষচন্দ্র আইসিএস এর চাকরি ত্যাগ করার পর গান্ধীজির পরামর্শে দেশবন্ধুর সঙ্গে দেখা করেন। দেশবন্ধু ছিলেন সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু। তিনি কলকাতার প্রথম ভারতীয় মেয়র এবং সুভাষচন্দ্র ছিলেন তার মুখ্য এক্সিকিউটিভ অফিসার। অতিরিক্ত পরিশ্রমের ফলে দেশবন্ধুর স্বাস্থ্যহানি ঘটে। 1925 সালের 16 জুন তিনি পরলোক গমন। 1928 সালে সাইমন কমিশন বয়কট আন্দোলনে বাংলা উত্তাল হয়ে ওঠে। ওই বছরই মতিলাল নেহেরু সভাপতিত্বে কলকাতার পার্ক সার্কাসে কংগ্রেস অধিবেশন হয়। সুভাষচন্দ্র কংগ্রেস সেবা দলের সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতিত্বে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। লাহোর ষড়যন্ত্র মামলায় শহীদ ভগৎ সিংয়ের সহবন্দী বিপ্লবী যতীন দাস রাজবন্দীদের মর্যাদা দানের দাবিতে লাহোর জেলে 63 দিন অনশন করার পর শহীদের মৃত্যুবরণ করেন। তার মরদেহ নিয়ে 1929-এর 17 সেপ্টেম্বর কলকাতার রাজপথে বিশাল মিছিল হয়। বাংলার আর একজন প্রথিতযশা স্বাধীনতা সংগ্রামী ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1921 সালে চা বাগিচা ও রেল শ্রমিক ধর্মঘটের সমর্থনে তিনি এগিয়ে আসেন। ধর্মঘটীদের সহায়তার জন্য অকাতরে অর্থদান করেন। অসহযোগ, লবণ আইন অমান্য প্রভৃতি আন্দোলনে তিনি ছিলেন পুরোভাগে। তার সহধর্মিণী নেলি সেনগুপ্ত এই দেশকেই মাতৃভূমি বলে গ্রহণ করেছিলেন। দেশপ্রিয় 5 বার কলকাতার মেয়র নির্বাচিত হন। 1933 সালে তার জীবনাবসান হয়। ওই বছরই কলকাতা অধিবেশনের সময় কংগ্রেস বেআইনি ঘোষিত হলে শ্রীমতী সেনগুপ্ত বেআইনি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন। 1930-34 সালে বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করে। লবণ আইন অমান্য আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে হাজার হাজার সত্যাগ্রহী কারাবরণ করেন। অহিংস অসহযোগীদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বিপ্লবীরা মেদিনীপুরের জেলাশাসক জেমস পেডিকে হত্যা করেন। তারপর মেদিনীপুরের আরও 2 জেলাশাসক ডগলাস ও বার্জ বিপ্লবীদের দ্বারা নিহত হন। 1930 থেকে 34 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ শুরু হয়। 1930-এর 18 এপ্রিল 2টি অস্ত্রাগার বিপ্লবীরা দখল করেন। প্রচণ্ড দমন পীড়ন সত্ত্বেও 4 বছর ধরে এই বিদ্রোহ চলতে থাকে। অনেকে শহীদ হন। অবশেষে মাস্টারদা ও তাঁর অন্যতম সেনানী তারকেশ্বর দস্তিদার ধরা পড়েন। 1934-এর 12 জানুয়ারি তাদের ফাঁসি হয়। বাংলার স্বাধীনতা সংগ্রামে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন বাংলার তেজস্বিনী নারীরা। বিপ্লবীরা 1932 সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম শহরতলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। সফল অভিযানের পর এই দলের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য আত্মাহুতি দেন। 1932 সালে ফেব্রুয়ারি মাসে বীণা দাস কলকাতায় বিশ্ববিদ্যালয় সমাবর্তনে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন। অল্পের জন্য গভর্নর বেঁচে গেলেও বীণা ধরা পড়ে 10 বছরের কারারুদ্ধ ছিলেন। কুমিল্লা জেলাশাসক স্টিভেন্সকে হত্যা করে বিদ্যালয় ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। চট্টগ্রাম যুব বিদ্রোহের উল্লেখযোগ্য শহীদরা হলেন নির্মল সেন, অপূর্ব সেন, তারকেশ্বর দস্তিদার, রামকৃষ্ণ বিশ্বাস প্রমুখ। এই বিদ্রোহের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তী, আনন্দ সিং, লোকনাথ বল প্রমুখ। এরপর
1930 সালের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলান্টিয়ার্সের 3 জন বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। তাদের গুলিবর্ষণে কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় রাজকর্মচারী আহত হন। বিনয়, বাদল, দীনেশ মস্তিষ্কে গুলি চালিয়ে ও পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিনয় ও বাদল মারা যান। দীনেশ গুপ্ত সুস্থ হয়ে উঠলে তাকে ফাঁসি দেওয়া হয়। হিজলি বন্দি নিবাসে 1931 সালে 16ই সেপ্টেম্বর বিনা বিচারে আটক রাজবন্দীদের উপর পুলিশ গুলি চালায়। এই গুলি চালনার ফলে সন্তোষ মিত্র ও তারকেশ্বর সেন শহীদ হন। সারা দেশ জুড়ে এর প্রতিবাদ ধ্বনিত হয়। হিজলি বন্দি নিবাসে রাজবন্দীদের উপর গুলি চালনার প্রতিবাদে শহীদ মিনারের পাদদেশে এক বিরাট প্রতিবাদ সভা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ সেই সভায় যোগ দেন এবং প্রশ্ন কবিতাটি পাঠ করেন। 1931 সালে কবিগুরু রবীন্দ্রনাথের 70তম জন্মবার্ষিকীতে বক্সা জেল দুর্গের রাজবন্দীরা তাঁকে একটি অভিনন্দন বার্তা পাঠান। এর প্রত্যুত্তরে কবিও একটি প্রত্যাভিনন্দন পাঠান।